অশরীরীর সাতকাহন, যেখানে কল্পনা আর বাস্তবের সীমারেখা মুছে যায়। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, অশরীরী সাতকাহনে আজ দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত। আলো নিভিয়ে দিন, কারণ আপনি প্রবেশ করছেন এমন এক জগতে যেখানে কল্পনা আতঙ্কটাই বাস্তব। এখানে রাত ঘন হয় ভয় নিয়ে, ছায়ারা কথা বলে, আর অশরীরীরা বেছে নেয় তাদের শ্রোতা। সকলকে আবারও স্বাগতম অশরীরী সাতকাহন। এখানে প্রতিটি গল্প শেষ হয় না, বরং শুরু করে এক নতুন ভয়ের যাত্রা। অশরীরী সাতকাহনে দ্বিতীয় পর্বে আজ তোমাদের শোনাব আমার মায়ের দিদিমা অর্থাৎ আমার বড় দিদার সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক ভৌতিক ঘটনা, যা তোমাদের সকলের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেবে। গল্পটি আমি আমার মা এবং আমার যিনি দিদিমা তার মুখে শুনেছি, তো যেভাবে শুনেছি সেভাবেই গল্পটি আজ উপস্থাপন করব তোমাদের সামনে। আমার বড় দিদা এ পৃথিবীতে এখন আর নেই, বেশ কয়েক বছর উনি মারা গেছেন, কিন্তু তার এই ভৌতিক অভিজ্ঞতা আজও আমাদের কাছে জীবন্ত হয়ে রয়ে গেছে। জীবনে এমন কিছু ভয়ানক ভৌতিক ঘটনা ঘটে যা তুমি চেয়েও ভুলতে পারবে না। তো কথা না বাড়িয়ে আজকে গল্পে আসা যাক। ঘটনাটি 1981 সালের, সম্ভবত 40 থেকে 45 বছর আগের ঘটনা। যে সময় আজকের মতো পাকা রাস্তাঘাট বা ইলেকট্রিক রেল ইঞ্জিন অথবা এত জনসমাগম ছিল না। স্টেশনে স্টেশনে এত লাইট, এত জাঁকজমক ছিল না সেই সময়, আর বিশেষত গ্রামের স্টেশনে তো সেগুলো পাওয়া একেবারেই বিরল ছিল। সেই সময়কার এই ঘটনাটি। আমার বড় দিদা নদিয়া জেলার বেথুয়াডহরি নামক এক গ্রামে থাকতেন। তখন তার বয়স ওই 50 ছুঁই ছুঁই। হঠাৎ একদিন চিঠি মারফত জানতে পারলেন তার ছোট বোন, যিনি বিয়ের পরে কলকাতার বেহালায় থাকেন, তিনি খুব অসুস্থ। এটি শোনার পরে বড় দিদা বাড়িতে একেবারেই মন বসাতে পারছিলেন না। তিনি বড় দাদুর কাছ থেকে পারমিশন নিয়ে 2 দিনের জন্য কলকাতা আসবেন বলে ঠিক করলেন। সে মতোই তিনি বেথুয়াডহরি স্টেশন থেকে লালগোলা প্যাসেঞ্জার ধরে শিয়ালদা এলেন এবং শিয়ালদা থেকে ট্যাক্সি করে, সেই সময়কার কলকাতার হলুদ কালো ট্যাক্সি করে তিনি বেহালা পৌঁছলেন তার বোনের বাড়ি। আসলে আমার বড় দিদার অন্যান্য অনেক আত্মীয়রাই কলকাতায় থাকেন, তাই সেই সূত্রে তার কলকাতা শহরটা খুব বেশি অচেনা ছিল না। তার বোনের বাড়ি আসার ক্ষেত্রে খুব বেশি সমস্যা না হলেও বোনের বাড়ি থেকে ফেরার সময় আসল ভৌতিক ঘটনা তার সাথে ঘটে গিয়েছিল। বোনের বাড়িতে 4-5 দিন কাটানোর পরে তিনি ঠিক করলেন এবার বাড়ি ফিরতে হবে। সেই মতোই বাড়িতে চিঠি লিখে দিলেন যে তিনি 2 দিন পরে বাড়ি ফিরছেন।
এরপর আবার সেই ট্যাক্সি ধরে শিয়ালদা স্টেশন পৌঁছলেন। শিয়ালদা স্টেশন পৌঁছে 6:40 আবারও লালগোলা প্যাসেঞ্জার ধরলেন আমার বড়দিদা। শুরুর দিকটা ট্রেন বেশ ভালোই চলছিল, কিন্তু ব্যারাকপুর ক্রস করার পরেই হঠাৎই ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে গেল। প্রসঙ্গত বলে রাখি, সেই সময় ট্রেনে ইলেকট্রিক বা ডিজেল ইঞ্জিন ছিল না, কয়লার ইঞ্জিনের মাধ্যমে লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদা থেকে মুর্শিদাবাদের লালগোলা অবধি তার যাত্রা সম্পন্ন করত। সেই সময় কয়লার ইঞ্জিন খারাপ হওয়ার ব্যাপারটা ওই রুটের লোকেদের জন্য খুব একটা নতুন কিছু ছিল না। এরপর ঘন্টা 2-1 অপেক্ষা করার পরে রানাঘাট থেকে ব্যারাকপুরের উদ্দেশ্যে একটি কয়লার ইঞ্জিন পাঠানো হলো। কয়লার ইঞ্জিন আবারও লালগোলা প্যাসেঞ্জারকে টেনে নিয়ে যেতে শুরু করলো তার গন্তব্যের দিকে। রানাঘাট কৃষ্ণনগর ক্রস করে ট্রেন যখন বেথুয়াডহরি ঢুকল, তখন ঘড়িতে প্রায় রাত 12:30। আজকালকার দিনে অর্থাৎ এই 2025-এর 12:30, 1981 সালের 12:30, এই দুটোর সময়ের মধ্যে বিস্তর পার্থক্য ছিল। ট্রেন বেথুয়াডহরি ঢোকার পরে বড়দিদা আর বিলম্ব না করে তার জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে পড়লেন। নেমে দেখলেন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে বেথুয়াডহরিতে। ট্রেন থেকে 2-4 জন লোক ছাড়া আর কেউই নামা ওঠা করল না। স্টেশন প্রায় শুনশান। দূর থেকে বিভিন্ন পশু পাখির ডাক পাওয়া যাচ্ছে। বড়দিদার বাড়ি বেথুয়াডহরি স্টেশন থেকে প্রায় 2.5 কিলোমিটার হাঁটা পথে ছিল। বড়দিদা ট্রেন থেকে নেমেই সিদ্ধান্ত নিলেন যে এই ঝড় জলের রাতে এতটা পথ সে হয়তো পৌঁছতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নিলেন যে রাতটা কোনো রকম স্টেশনে কাটিয়ে ভোর হতেই রওনা দেবেন বাড়ির উদ্দেশ্যে। হঠাৎই তার চোখ পড়ল এক ভদ্র মহিলার দিকে। তিনি তার স্বামীকে নিয়ে ট্রেন থেকে নামলেন এবং বড়দিদার কাছে ছুটে এলেন তাকে দেখতে পেয়ে। তাদের সাথে কথা বলতে বলতে বড়দিদা ঠিক করলেন যে এদের যখন পেয়েছি রাস্তায়, তাহলে আজ আর স্টেশনে কাটিয়ে লাভ নেই। সারাদিন ট্রেনে যা ধাকল হলো, একটু পিঠটা বিছানায় ঠেকাতে পারলে বেঁচে যাই আর কি। তো তিনি সিদ্ধান্ত নিলেন যে এই পথটা এদের সাথেই গল্প করতে করতে চলে যাব। এইবার 3 জন গ্রামের অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। বড়দিদার ছাতা প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল, এতটাই ঝড় হচ্ছিল। তবে আস্তে আস্তে বৃষ্টিপাত কিছুটা কমল। ততক্ষণে প্রায় অর্ধেক রাস্তা তারা 3 জন চলে এসেছে। আর একটু পথ যাওয়ার পরই ওই ভদ্রলোক এবং ভদ্রমহিলার পাড়া এসে গেল। তারা কিছুটা ইতস্তত করে হলেও এই ঝড়ের রাতে আর বড়দিদার সাথে তার বাড়ি অবধি যেতে চাইল না, এবং বড়দিদাও তাদের বলল, তোমাদের বাড়ি এসে গেছে, তোমরা আর বৃষ্টিতে ভিজো না, বাড়ি চলে যাও। এইটুকু রাস্তা আমি গ্রামের মানুষ ঠিক চলে যাব। এই গ্রামে জন্মেছি, আর এইটুকু রাস্তা যেতে পারবো না একা, সমস্যা হবে না, তোমরা যেতে পারো। এই বলে তারা শুভরাত্রি জানিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এইবার পুরো রাস্তায় বড়দিদা ছিল একা। শুধু 2-4টে কুকুর শেয়ালের ডাক শুনতে পাচ্ছিল বড়দিদা। জনমানব শূন্য রাস্তায় চলতে চলতে বড়দিদা লক্ষ্য করল যে
সে একটা গলির মুখে এসে দাঁড়িয়েছে। গলির মুখে এসে দাঁড়ানোতেই দুপা পিছিয়ে গেল সে, কারণ তার কলকাতা যাওয়ার 15-20 দিন আগে ওই গলির ডান পাশে অবস্থিত বাড়িতে যামিনী দাসের বউ সাংসারিক কলহের কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। লোকমুখে শোনা যায় রাতের বেলা নাকি তার আত্মা ঘুরে বেড়ায় এই গলির চারপাশ দিয়ে। হঠাৎই তার মনে পড়ল রাস্তার বাদিকেও একটি বাড়ি রয়েছে, যেখানে এক বয়স্ক মহিলা তার নাতনিকে নিয়ে থাকতেন। হঠাৎই আকস্মিকভাবে মারা যান। পুলিশ পোস্টমর্টেম রিপোর্টে অস্বাভাবিক মৃত্যুর কথা লিখেছিল। গলির শুরুতেই দুপাশে দুটি অপমৃত্যু এই ভেবে বড়দিদা থমকে গেলেন গলির মুখেই। এবার হঠাৎই ঝড় বৃষ্টিটা কেমন জানি বেড়ে গেল। এতক্ষণ বৃষ্টি হলেও এতটা ঝড় বৃষ্টি হচ্ছিল না। হঠাৎই বড়দিদা লক্ষ্য করলেন যে ওই গলি দিয়েই তার থেকে কিছুটা দূরে লাল শাড়ি পরিহিত একজন কম বয়সী মহিলা তাল পাতার ছাতা মাথায় এগিয়ে চলেছে। বড়দিদা মনে মনে ভাবলেন, এত রাতে কোন বাড়ির মেয়ে এইভাবে তাল পাতার ছাতা মাথায় দিয়ে গলিতে ঘুরছে, আর যাচ্ছে তো যাচ্ছে কোথায়? তবে বড়দিদা কিছুটা নিশ্চিন্ত হলেন যে অন্তত বাড়ি অবধি তাকে আর একা যেতে হবে না। এই মহিলার সাথে গল্প করতে করতে বাড়ি অবধি পৌঁছে যাওয়া যাবে। এইবার বড়দিদা তার দিকে কিছুটা এগিয়ে গেলেন। তাকে ডাকতে যাবে এমন সময় হঠাৎই প্রবল ঝড়ে তার মাথার তাল পাতার ছাতাটি উড়ে গিয়ে পড়ল অনেক দূরে। বড়দিদা তার মাথা থেকে ছাতা সরতেই এক ভয়ানক দৃশ্য দেখতে পেল। বড়দিদা দেখল মহিলাটির শরীর তো আছে ঠিক আছে, এবং সেটা হেঁটেও চলেছে, কিন্তু গলার ওপরে মাথাটা নেই। মুন্ডুহীন ওই মহিলা অবয়বটি গলির এপার থেকে ওপারে হেঁটে চলেছে। এই ভয়ানক দৃশ্য দেখে বড়দিদার শিরদাঁড়া দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। বড়দিদা চিৎকার করে উঠল। এইবার বড়দিদা দেখল ওই মহিলা প্রেতাত্মাটি তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। এমনভাবে হাতটাকে বাড়াচ্ছে যেন দুহাত দিয়ে আলিঙ্গন করে তাকে চেপে ধরতে চায়। বড়দিদা ভগবানে বিশ্বাসী থাকায় এবং পুজো আচ্ছা যথেষ্ট করত তার বাড়িতে, সেই হিসাবে বিভিন্ন মন্ত্রতন্ত্র তার জানা ছিল। সে সেই সময় কিছুটা মানসিক স্থিতি ধরে রেখে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করলেন। গায়ত্রী মন্ত্র জপ করার সাথে সাথেই ওই প্রেতাত্মাটি বড়দিদার কাছ থেকে ধীরে ধীরে কিছুটা দূরে যেতে লাগল। বড়দিদা গায়ত্রী মন্ত্র জপ করার গতি আরও বাড়িয়ে দিলেন। আরও জোরে জোরে তিনি ভগবানের নাম নিতে লাগলেন। এইবার সেই ভগবানের নামে এবং গায়ত্রী মন্ত্রর বলে অতিষ্ঠ হয়ে মুন্ডুহীন প্রেতাত্মাটি হঠাৎই গলির এক কোণে অদৃশ্য হয়ে গেল। বড়দিদা চিন্তা করলেন, এই সুযোগ, এবার আমাকে পালাতেই হবে, নইলে এই প্রেত আমাকে ছাড়বে না। এই বলে বড়দিদা সজোরে দৌড় লাগালেন। আসলে বৃষ্টির দিন হওয়ায় রাস্তায় প্রচণ্ড কাদা ছিল। সেই কাদায় পিছল খেয়ে বড়দিদা রাস্তার মধ্যে পড়ে গেলেন। পড়ে গিয়ে অত্যন্ত ব্যথা পাওয়ায় তিনি গায়ত্রী মন্ত্র জপ করা বন্ধ করতে বাধ্য হলেন।
এরপর তিনি পিছন ঘুরতেই দেখলেন আবারও ওই মুন্ডুহীন মহিলাটি হাতটিকে সামনের দিকে করে তার দিকে এগিয়ে চলেছে। এইবার বড়দিদা বুঝতে পারলেন আজ হয়তো আর বাড়ি ফেরা হবে না, এই প্রেতাত্মা আমায় নিয়ে যাবে। এই ভেবে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে বড়দিদা আবারও গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করলেন। গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করতেই প্রেতাত্মাটি আবারও তার থেকে দূরে যেতে শুরু করল। এইভাবে ক্রমাগত ভূত এবং গায়ত্রী মন্ত্রের লড়াই চলতে থাকল। দীর্ঘক্ষণ এই ঘটনা চলার পরে বড়দিদা শরীরের সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়ালেন এবং গায়ত্রী মন্ত্র মুখে বলতে বলতে আবারও জীবন মরণ ভাবে ছুটতে লাগলেন তার বাড়ির উদ্দেশ্যে। প্রেতটিও ধীরে ধীরে তার পিছু নিতে লাগল। এইবার এক সময় দৌড়তে দৌড়তে বড়দিদা তার বাড়িতে এসে পৌঁছলেন। তার বাড়ির সামনে একটি বেড়ার গেট ছিল। বেড়ার গেটটিকে ধাক্কা দিয়ে খুলে তিনি তার বাড়ির উঠোনেই পড়ে গিয়ে জ্ঞান হারালেন। ততক্ষণে ভোর 4:30 বেজে গেছে। বড়দিদার শাশুড়ি তার চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফেরান। জ্ঞান ফেরার পর বড়দিদার চোখে মুখে সেই রাতের আতঙ্ক, গায়ে অসম্ভব জ্বর। এরপর 2-3 দিন সেই জ্বর না কমায় আমার বড়দিদার স্বামী অর্থাৎ আমার বড় দাদু গ্রামের এক নামকরা ওঝার কাছে যান এবং তাকে বাড়িতে ডেকে আনেন। সেই ওঝা বাড়িতে এসে জানায় বড়দিদাকে যে তাড়া করেছিল সে অত্যন্ত শক্তিশালী এক প্রেতাত্মা। অপঘাতে তার মৃত্যু ঘটায় এবং জীবনের অনেক আশা অপূর্ণ থাকায় সে সুখে থাকা এবং অন্যান্য যারা তার থেকে ভালো আছে সেই সব মহিলাদের রাস্তায় একা পেলে কখনো ছাড়ে না। সে কখনো চায় না যে কোনো স্ত্রী তার স্বামীর সাথে সুখে থাকুক। বড়দিদার অনেক ভাগ্য যে সে ওই রাতে ওই প্রেতের হাত থেকে বেঁচে ফিরেছে। এরপর ওই ওঝা সারা বাড়িতে মন্ত্রপুত জল ছেটান এবং বড়দিদাকে একটি তাবিজ পরিয়ে দেন এবং বলেন 1-2 দিনের মধ্যে তার শরীর ঠিক হয়ে যাবে। অত্যন্ত ভয় পাওয়ায় তার এই অবস্থা হয়েছে। প্রায় 15 থেকে 20 দিন পর সুস্থ হন আমার বড়দিদা। এই ঘটনার পরে আমার বড়দিদা বেশ কয়েকবার কলকাতায় এসেছেন তার মেয়ের বাড়িতে, কিন্তু কখনো তিনি রাতের ট্রেনে বাড়ি ফেরেননি। এমনকি কেউ তার বাড়ি বেড়াতে গেলেও কাউকে সন্ধে 6টার পরে স্টেশনের উদ্দেশ্যে যেতে দিতেন না। সেই রাতের সেই ভয়াবহ ঘটনাটি মৃত্যুর শেষ দিন পর্যন্ত তার কাছে চিরস্মরণীয় হয়েছিল। এই ছিল আজকের আমার বড় দিদার সাথে ঘটে যাওয়া এক ভয়াবহ ভৌতিক ঘটনা, যা হয়তো আজকে রঙিন আলোয় ঢাকা শহরে বা বিজ্ঞানসম্মত মানুষের কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে, কিন্তু কিছু কিছু ঘটনা এমনও ঘটে যা কোনো বিজ্ঞান বা যুক্তিকে গ্রাহ্য করে না। সত্য সর্বদাই সত্য হয়ে মানুষের হৃদয়ে থেকে যায়। তো কেমন লাগলো বন্ধুরা গল্পটি?
যদি গল্পটি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। গল্প ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং গল্পটিকে শেয়ার করে দাও তোমাদের পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে। তোমরা চাইলে তোমাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমায় লিখতে পারো। আমাকে গল্প পাঠানোর জন্য মেল করো besthorrortalk@gmail.com। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম ফলো করতে পারো। ভয়েস অফ সুজয় আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ। মেল আইডি, ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা ডেসক্রিপশান থেকে চেক আউট করতে পারো। তো আজকের মতো টাটা, বাই বাই। আবারও দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে। অশরীরীর সাতকাহন, যেখানে কল্পনা আর বাস্তবের সীমারেখা মুছে যায়।